লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ। তাই প্রমাণ করবে আজকের গল্পটা। কখনো কি শুনেছেন যে কোনো মেয়ে তার রেজিস্টের প্রেমে পড়েছে? তার সাথে থাকার জন্য মেয়েটি তার পরিবারকে দূরে সরিয়ে দিয়েছে। গল্পটা পুরোই আপনার ধারণাকে বদলে দিবে। তো এই মুভিটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডারিং মুন। এটা একটি জাপানি মুভি। সম্ভবত 2022 সালে মুভিটা মুক্তি পেয়েছে। মুভিটার IMDb রেটিং হচ্ছে 6.9 আউট অফ 10। মুভিটার ইউনিকনেসের জন্য মুভিটা এক্সপ্লেন করছি। আর হ্যাঁ, মুভিতে একটু 18+ সিন রয়েছে, তাই আন্ডার 18রা দূরে থাকো। তবে যতটা সম্ভব 18+ সিনগুলো স্কিপ করব। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। 14 বছরের সারাসাকে দেখিয়ে গল্পের শুরু হয়। তখন এই ছোট্ট কিউট মেয়েটি পার্কে বসেছিল। বসে বসে কিছু একটা ভাবছিল। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু ও পার্কে বসে বৃষ্টিতে ভিজতে থাকে। তখন সেখানে 19 বছরের একটি ছেলে আসে। ছেলেটি ওর মাথার উপরে ছাতা ধরে। এরপরে আমরা দেখতে পাই সারাসা ওই ছেলেটির সাথে চলে যাচ্ছে। খারাপ আবহাওয়ার সাথে সাথে দৃশ্য এখানে কাট হয়ে যায়। এরপরে এখান থেকে দৃশ্য 8 বছর পরে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা একটি মেয়েকে হোটেলে কাজ করতে দেখি। আর সেখানে কিছু স্কুল পড়ুয়া ছেলে বসেছিল। তারা তখন অনেক পুরনো একটা ধর্ষণের নিউজ নিয়ে কথা বলছে আর ভিডিও দেখছে। তো এই মেয়েটি যখন এটা দেখতে পায়, তখনও সেখান থেকে বাইরে চলে আসে আর বাইরে এসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই মেয়েটা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি, অর্থাৎ সারাসা। আর ওই ঘটনাটা তার হৃদয়ে গেঁথে গিয়েছে, তাই ও হাজারো চেষ্টার পরও ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছে না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ কিছু মুহূর্ত থাকে, যেগুলো ভুলতে চাইলেও ভোলা যায় না। সারাসা তার বয়ফ্রেন্ড পিওর সাথে থাকে, মানে তারা লিভিংয়ে আছে। আমরা তো জানি লিভিং কি, তাই এটা নিয়ে কথা বলছি না। পিও তার অতীত সম্পর্কে সবই জানে, তারপরও সে তার অতীত নিয়ে চিন্তিত নয়। পিও বলে, আমার বাড়ির সবাই তোমার সাথে দেখা করতে চাইছে, চলো তাদের সাথে দেখা করি। কিন্তু সারাসা আজও কোনো কারণ দেখিয়ে পিওকে বারণ করে দেয়। এর কারণ হচ্ছে ও এখনো ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। এরপরে দৃশ্য এখান থেকে অতীতে নিয়ে যাওয়া হয়। তখন আমরা সারাসাকে দেখতে পাই। ওকে এভাবে ঘুমাতে দেখে এটা বোঝা যাচ্ছে ও অনেক দিন ধরে ঘুমায়নি। ঘুম ভাঙলে সারাসা দেখতে পায় ওই ছেলেটি অর্থাৎ ফুমি তার সামনে বসে আছে। সারাসা তখন বলে, খাওয়ার জন্য কি কিছু আছে? এটা শুনে ফুমি ওকে আইসক্রিম খেতে দেয়। খেতে খেতে সারাসা বলে, বাবার মৃত্যুর পর মা তার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে। সেই দিন থেকে আমি আমার এক আন্টির কাছে থাকছি, আর এখন আমি এখানে আছি। আমি কি এখানে থাকতে পারি? তো সারাসার এমন ইনোসেন্টের চেহারা দেখে ফুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু ফুমি জানতো এটা অসম্ভব। দৃশ্য এখান থেকে বর্তমানে চলে আসে। তখন সারাসা তার বান্ধবীকে নিয়ে একটা দোকানে আসে, কারণ তার বান্ধবী কিছু জিনিসপত্র কিনবে। কেনাকাটা শেষ করে তারা কফি খেতে সেকেন্ড ফ্লোরে চলে যায়। মূলত তাদের মুড অনেক ভালো। কফি অর্ডার করলে একটা লোক তাদেরকে কফি দেয়। সারাসা ওই লোকটিকে দেখে একদমই স্ট্যাচু হয়ে যায়। তো এই লোকটাই হচ্ছে ফুমি, মানে সারাসার অতীত। আসলে এই ক্যাফেটা হচ্ছে ফুমির। সারাসা তো এটা বিশ্বাসই করতে পারছে না যে তার লিস্ট তার সামনেই রয়েছে। তবে ফুমি সারাসাকে চিনতে পারেনি। এরপরে সেখান থেকে ও বাড়িতে চলে আসে। পরদিন থেকে সারাসা ওই ক্যাফেতে গিয়ে বসে থাকে, শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। এর কারণটা হচ্ছে সারাসা মূলত সেই ছোটবেলা থেকেই ওই লিস্টের প্রেমে পড়েছে। কাজ শেষ করে সারাসা ওই ক্যাফেতে আসতে থাকে, যার জন্য ও দেরি করে বাড়িতে পৌঁছায়। এটা দেখে পিও সারাসাকে সন্দেহ করে। তো এই সন্দেহের ব্যাপারটা সারাসা তার বান্ধবীর সাথে শেয়ার করে। তখন ওর বান্ধবী বলে, এটা তো ভালো কথা, সে তোমাকে কেয়ার করে বলেই তোমার উপর সন্দেহ করছে। পিওর কাছে ভালো চাকরি রয়েছে, ছেলেটাও ভালো, তোমার তো উচিত তাকে বিয়ে করা। যা শুনে সারাসা চুপ করে থাকে, কারণ সে তো ভূমির মায়াজালে আটকে গিয়েছে। ওই দিন রাতে ও আবারও ওই ক্যাফেতে যায়, গিয়ে সেখানে একটা বই পড়তে থাকে আর কফির অর্ডার করে। কিন্তু আজও ভূমিকে কিছুই বলতে পারে না। দেন আমাদেরকে আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। সারাসা ভূমির বাড়িতে অনেক দিন ধরেই থাকতেছে। ওর বাড়িতে থাকতে সারাসার অনেক ভালো লাগছে। ওরা একে অপরকে বোঝার চেষ্টা করছে। কিন্তু যখন সারাসা নিজের মিসিং নিউজ টিভিতে দেখতে পায়, তখন ও ঘাবড়ে যায়। এরপরে ফুমিকে বলে, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই না, কিন্তু আমার ভয় হচ্ছে
পুলিশ তোমাকে গ্রেফতার না করে। তখন ফুমি বলে, আমি পুলিশকে ভয় পাই না। সারাশা ফুমিকে আরেকটা ভয়ঙ্কর সত্যি কথা বলে, আমার আন্টির ছেলে আমার সাথে জোর করে খারাপ কাজ করত। সেই থেকেই আমি দরজা খোলার শব্দ শুনতে ভয় পাই। তো এই কথা শোনার পর ফুমি সারাশার পাশে এসে বসে আর তারা দুজনেই আইসক্রিম খেতে শুরু করে। দৃশ্য আবার অতীত থেকে বর্তমানে চলে আসে। আবারও সারাশা ওই ক্যাফেতে গিয়েছে। সে তখন কফির অর্ডার করছে, কিন্তু এবার সেখানে পিও চলে আসে। পিওকে দেখে সারাশা ঘাবড়ে যায় আর বলে, আমি এখানে আছি সেটা তোমাকে কে বলেছে? তুমি ওভারটাইম কাজের কথা বলে এখানে এসে টাইম স্পেন্ড করছো, তাই ভাবলাম আমিও তোমার সাথে এখানে এসে টাইম স্পেন্ড করি। তবে সারাশার চেহারা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে পিওর আশাতে ও একদমই খুশি নয়। এটা বুঝতে পেরে পিও বলে, তুমি অনেক বদলে গিয়েছ, আমার দিকে তুমি খেয়ালই করছো না। একথা শুনে সারাশা চুপ করে থাকে। দেন ওরা খাবারের বিল দিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে যাবার পরে পিও সারাশার কাছাকাছি আসতে চাইলে সারাশা বারণ করে দেয়। ঘুমানোর আগে সারাশা সেই মুহূর্তটা আবারও কল্পনা করে যখন ও প্রথমবার ফুমিকে দেখেছে। ফুমি তখন সারাশাকে জিজ্ঞাসা করে কেন সে বৃষ্টিতে ভিজছে, বাড়িতে কেন যাচ্ছে না। উত্তরে বলে, আমি বাড়ি যেতে চাই না। ফুমি তখন বলে, তুমি কি আমার সাথে যাবে? সারাশা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। সারাশা সারাদিন ওই ক্যাফের বাইরে দাঁড়িয়ে থাকে। রাতে যখন ফুমি ক্যাফে বন্ধ করতে থাকে তখন সারাশা দেখে ফুমির সাথে একটা মেয়ে রয়েছে। বৃষ্টির মধ্যেও সারাশা ফুমির পিছু করতে থাকে, কিন্তু তাকে কিছুই বলতে পারে না। বাড়িতে এসে সারাশা দেখতে পায় পিও কাঁদতেছে, কারণ তার দাদা অসুস্থ হয়ে পড়েছে। পরদিন তারা দুজন গ্রামের বাড়িতে চলে যায়। পিওর বাড়ির সবাই সারাশাকে দেখে তাকে অনেক পছন্দ করে। সারাশা তখন জানতে পারে পিওর দাদার শেষ ইচ্ছা হচ্ছে পিওকে বিয়ে করানো। এটা শুনে সারাশার মধ্যে টেনশন কাজ করে, কারণ সে তো ফুমিকে ভালোবাসে। এতে বাথরুমে গিয়ে ও বারবার মুখ ধুতে থাকে। কিছুদিন পরে সারাশা সেখান থেকে বাড়িতে চলে আসে। তখন তার একটা বন্ধু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখায় আর বলে, কেউ হয়তো তোমার পুরনো কেসটা নিয়ে পোস্ট করেছে, সেখানে ফুমির বর্তমান ঠিকানা দেয়া আছে। এখন সারাশা ভাবতেছে তার জন্য আবারও ফুমির জীবনটা নষ্ট হয়ে যাবে। এরপর সারাশা বাড়িতে চলে আসে। তখন পিও বাড়িতে এসে পড়েছে। সারাশাকে রেডি হতে দেখে পিও বলে, তুমি কি ফুমির ক্যাফেতে যাচ্ছ? তো পিওর মুখে ফুমির নাম শুনে সারাশা বুঝতে পারে ওই পোস্টটা আর অন্য কেউ নয় বরং পিওই করেছে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একটা সময় পিও সারাশাকে মারতে শুরু করে। এরপরে সারাশার উপর জোর করতে থাকে, কিন্তু সারাশা এটা সহ্য করে না। এর জন্য ও পিওর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে। আর রাস্তায় হাঁটতে হাঁটতে সেই দিনটার কথা কল্পনা করতে থাকে যেদিন পুলিশ ফুমিকে গ্রেপ্তার করেছিল। পুলিশরাও এটা দেখে অবাক হয়ে যায় যে সারাশা কিডন্যাপ করা লোকটির কাছেই থাকতে চাইছে, সে নিজের পরিবারের সাথে থাকতে চাইছে না। সারাশা তখন ফুমির বাড়ির সামনে বসে থাকে। ও বাড়িতে ঢোকার সাহস পায় না। ঠিক তখনই ফুমি সারাশার কাছে এসে বলে, তুমি কি আমার সাথে যাবে? সারাশা তখন ফুমিকে হেসে হ্যাঁ বলে, অর্থাৎ ফুমিও সারাশাকে চিনতে পেরেছে। এরপরে ফুমি ওর ক্ষতস্থান পরিষ্কার করে দেয় আর পানি পান করতে দেয়। এটা দেখে সারাশা কান্না করতে থাকে আর বলে, তুমি আমাকে মাফ করে দাও। ওই দিন আমি পুলিশকে কিছুই বলতে পারিনি যে তুমি আমার সাথে কোনো কিছুই করনি, কিন্তু আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ফুমি তখন ওর মাথায় হাত রেখে বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি তখন অনেক ছোট ছিলে। কথা বলতে বলতে সারাশা সোফাতে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরে আমরা দেখতে পাই সারাশা এই বিল্ডিংই একটা রুম ভাড়া নিয়েছে আর এখন সে ফুমির সাথেই থাকছে, তার সাথে রোমান্টিক সময় পার করছে। সারাশা ফুমিকে জিজ্ঞাসা করে, আমি ছোটবেলাতে কেমন ছিলাম? ফুমি বলে, তুমি অনেক চঞ্চল ছিলে, কিন্তু এখন আগের থেকে অনেকটা বদলে গিয়েছ। একদিন রাতে খাবার খাওয়ার সময় সারাশা জিজ্ঞাসা করে, জেলে যাওয়ার পর তোমার সাথে কি হয়েছিল? আসলে আমার ভালো ব্যবহারের জন্য ওরা আমাকে তাড়াতাড়ি মুক্তি দিয়েছে, কিন্তু আমার বাড়ির সবাই আমাকে অবিশ্বাস করেছে। ওরা আমাকে সবসময় স্টোর রুমে বন্দি করে রাখত, কিন্তু যখন আমি সুযোগ পেয়েছি তখন সেখান থেকে পালিয়ে শহরে চলে এসেছি, আর তখন থেকেই আমি এখানে আছি। তবে একদিন সারাশার বাড়ির সামনে পিও চলে আসে। পিও সারাশাকে ধরে ফেলে আর তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে। না যেতে চাইলে পিও বলে, তুমি তোমার রেপিস্টের সাথে থাকছো। যা শুনে সারাশা বলে, সে তোমার মতো আমার গায়ে হাত তোলে না,
যখন বুঝতে পারে সে আর সারাশাকে ধরে রাখতে পারছে না, তখন প্রিয় সেখানে বসে কাঁদতে থাকে। সারাশার বান্ধবী ইয়োনোর বিয়ের পর তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তাই ইয়োনো অন্য ছেলেদের সাথে ডেট করতে যায়, কিন্তু যাবার আগে তার মেয়েকে সারাশার কাছে রেখে যায় আর বলে, আমি ফিরে এসে ওকে নিয়ে যাব, তুমি একটু ওকে দেখে রাখো। কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, ইয়োনো এখনও তার মেয়েকে নিতে আসেনি। কাজের জন্য সারাশাকে বাইরে যেতে হয়, তাই সে ওই মেয়েটাকে ফুমির কাছে রেখে যায়। ফুমি মেয়েটার খেয়াল রাখে। গল্প সামনের দিকে আগাতে থাকে। আর একদিন সারাশার কাছে সাংবাদিক চলে আসে আর ওই কেসের সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ ওই কেসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট দিয়েছে। আর পোস্টটাতে এটা লিখেছে, 9 বছর বয়সী সেই মেয়েটি এখন রেপিস্ট প্রেমে পড়েছে। এখন তাদের সাথে একটি বাচ্চাও রয়েছে। বাড়িতে গিয়ে সারাশা এই ঘটনাটা ফুমিকে বলে। এরপরে আফসোস করে বলে, আমার মন চায় এখান থেকে অনেক দূরে চলে যেতে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। দিনে দিনে এই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আর ওদের বদনাম শুরু হতে থাকে। এর জন্য পাবলিক ফুমির ক্যাফে শপটা বন্ধ করে দেয়। অন্যদিকে সারাশা তার চাকরি হারায়। তো এখন কথা হচ্ছে তাদের সংসার চলবে কিভাবে। তাই এসব কিছু ভেবে সারাশা একবার প্রিয়র কাছে যায়, কারণ ও জানে এই সব কিছু প্রিয় করছে। কিন্তু প্রিয়কে দেখে সারাশা চমকে যায়, কারণ প্রিয় ডিপ্রেশনে পড়ে নিজের চাকরি ছেড়ে দিয়েছে। আর এখন সে সারাশাকে না পাওয়ার কষ্টে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। সারাশা চলে যাওয়ার সাথে সাথেই প্রিয় তার হাতের রগ কেটে নেয়। তো চিৎকার শুনে সারাশা অ্যাম্বুলেন্স ডাকে আর প্রিয়কে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমরা ফুমির গার্লফ্রেন্ডকে দেখতে পাই। ও ফুমিকে জিজ্ঞাসা করে, এইসব নিউজ কি সত্যি? সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তো ফুমি বলে, হ্যাঁ সত্যি। যা শুনে ওর গার্লফ্রেন্ডের হৃদয় ভেঙে যায় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তো তার গার্লফ্রেন্ড চাচ্ছে না ফুমির সাথে তার জীবনটা জড়াতে, কারণ এতে তার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই ও ফুমির সাথে ব্রেকআপ করে নেয়। পুলিশ সন্দেহ করে ওই বাচ্চাটিকে ধরে নিয়ে যায়, কারণ পুলিশ মনে করেছে ফুমি ওই বাচ্চার সাথে খারাপ কিছু করছে। তখন বাচ্চাটা চিৎকার করে বলে, সে অনেক ভালো, সে আমার সাথে কিছুই করেনি। তো পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়, যার জন্য আবারও ফুমির উপর রেপিস্টের দাগ লেগে যায়। তো জিজ্ঞাসাবাদ শেষে ফুমিকে ছেড়ে দেওয়া হয়। যখন সারাশা এটা জানতে পারে, তখন ও ফুমির ঘরে চলে আসে। ঘরে এসে দেখতে পায় ফুমি ঘরের এক কোনায় বসে কাঁদতেছে। সারাশা ওর কাছে মাপ চায়, কারণ সে তার জীবনে আসার পর থেকেই তার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আজও সে তার জন্য কিছুই করতে পারেনি। এসব বলেও ফুমিকে বোঝাতে থাকে। হঠাৎ করেই ফুমি যেন কেমন আচরণ করে আর নিজের পোশাক খুলতে থাকে। তখন ফুমি তার একটা সিক্রেট রিভিল করে, সেটা হচ্ছে তার প্রাইভেট পার্ট সক্ষম নয়, অর্থাৎ সে কোনো রেপিস্ট না। তবুও তাকে রেপিস্টের কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। সারাশা ওর কষ্টটা অনুভব করে ওকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা খুব দূরে চলে যাব, যেখানে কেউ আমাদেরকে চিনতে পারবে না। যা শুনে ফুমি শান্তির ঘুম ঘুমায় আর পাশে বসে তা দেখতে থাকে সারাশা। এখন সে কি পুলিশকে সব সত্যি কথা বলে দিবে, যে 9 বছর আগে যা ঘটেছে তা সম্পূর্ণ মিথ্যা ছিল? আর এই দ্বিধার মধ্যেই মুভিটা এখানে শেষ হয়ে যায়।